বিরোধী দলে গেলে প্রতিশোধের শিকার হতে পারে এই আশঙ্কায় নির্বাচনে যেতে ভয় পাচ্ছে সরকার, মন্তব্য এরশাদের। ন্যূনতম মজুরি ৮,০০০ টাকার দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পোশাক শ্রমিকদের সমাবেশ, গাজীপুরে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ। আমরা প্রধান খবরগুলো শুনলাম। আমরা যে বিষয়টি যে শুরুতে আপনাদের পরিচয় করে দেওয়ার আগে বলছিলাম যে নির্বাচনী তুষ্টি বিতরণ, ভোট আসছে, হয়তো তারিখ বা তফসিল ঘোষণা হয়নি। আমরা জানি যে নির্বাচনের দিকে যাচ্ছে দেশ, এবং এই যে নির্বাচনের দিকে যাচ্ছে এবং সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আমরা বরাবরের মতোই দেখি যে প্রত্যেক সরকারই বিদায় নেওয়ার আগে অনেক রকম ছাড় দিয়ে থাকে। এই যে ছাড় দেওয়া, যে আমরা দেখছি যে পে কমিশন, তারপর বিভিন্ন এই যে বিভাগওয়ারি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পেশাজীবীদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া, সাংবাদিকদেরও রিপোর্ট দিয়েছেন, এবং পুলিশ, স্বাস্থ্য খাত, সব জায়গাতে আমরা শিক্ষা ক্ষেত্রে দেখছি এই যে বরাদ্দগুলো দেওয়া হয় বা বিশেষ যে ছাড়গুলো দেওয়া হয় পদোন্নতি সহ, সেটা আসলে প্রভাব পরবর্তীতে আসলে নির্বাচনে বা ভোটে পাওয়া যায় কিনা। স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমাকে দিয়ে শুরু করতে চাইলে কয়েকটি উদাহরণ দিয়ে বলতে পারি আমি। এটা নির্বাচনের আগে আমার দেশের দাবি দাওয়া বেড়ে যায়, এটা সন্দেহ নেই, এবং সরকারগুলো আসলে চেষ্টাও করে দিতে। তবে ফলাফল যে খুব হয় এমনটা আমার কাছে মনে হয় না, কারণ 95 সনে গণপ্রমোশন দেওয়া হয়েছিল আপনার প্রশাসনে, সেই সময় এটা নিয়ে পত্রপত্রিকায় ঝড় উঠেছিল, কিন্তু 96 নির্বাচনে কিন্তু তাতে কোনো সুবিধা হয়নি, মানে সেই দল আর ক্ষমতায় আসেনি। আর যেটি আপনি বললেন যে পে কমিশন অবশ্য নির্বাচনের বছর বলা হয়, তার মানে নির্বাচিত হয়েও পে কমিশন বাস্তবায়িত হয় এসে কিন্তু একটি বেতন কাঠামো ঘোষণা করেছে আসার পরে। কাজে সেটিও হয়তো নিয়মিত 5 বছর পর পর বেতন তো বাড়াতেই হবে। তো সাধারণভাবে যে দাবি দাওয়াগুলো আসে, ধরুন একটা দাবি ছিল বয়স বাড়ানো, বয়স তো বাড়াতেই পারে, এবং এখন স্বাস্থ্য ভালো হয়েছে, মানুষের বয়সের গড় বেড়েছে, তো তাতে নির্বাচনী ফলাফলে খুব প্রভাব পড়বে, পেয়ে গেলে সুবিধা সাধারণত মনে রাখে না মানুষ, আমার কাছে এরকম মনে হয়। আমরা দেখেছি যে মানে পুলিশের ক্ষেত্রে অনেক রকম পদমর্যাদার ক্ষেত্রে তাদেরকে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তার মর্যাদা দেওয়া হয়েছে, কাউকে তারপর রেশন দেওয়ার বিষয়ে কিছু সিদ্ধান্ত এসছে। এই বিষয়গুলো আলোচিত হচ্ছে যে পুলিশকে এক ধরনের বেশি দেওয়া হয়ে গেল কিনা। তবে রেশন দেওয়াটা মানবিক, এটা নির্বাচন আগে হোক পরে হোক, এটাকে আমি সমর্থনযোগ্য মনে করি। এটা যে কেবল ভোট পাওয়ার জন্য তা নয়, কতগুলো দাবি সাধারণত আপনার যেটা দরিদ্রমুখী, এবং যেটা বললেন রেশন বিশেষ বিশেষ গ্রুপের কর্মজীবী মানুষ, শ্রমিকদের, সেটা দেয়া আমি মনে করি এটা আমাদের যে কোনো সরকারের জন্য একটি দায়িত্ব। এটার সঙ্গে নির্বাচনকে আমরা সরাসরি যুক্ত না করলেও হয়। মানে যেহেতু শেষ মুহূর্তে এসে দেওয়া হচ্ছে, সেই জন্যই মনে হয় কথাগুলো বলা হচ্ছে না। আমাদেরও আবার একটা হলো যে আমরা সবকিছু আবার নির্বাচনের সঙ্গে যুক্ত করে ফেলি। যেমন এখন যদি আমরা সরকারের কোনো ভালো তথ্য দিয়েও বলি যে না ভালো করেছে, সফল হয়েছে, তাও বলে কি নির্বাচন দেখে বললেন কিনা, এটা বলে ফেলে। এখন আবার বিদেশি পত্র দিয়ে বললে তখন আর এটা বলে না। যেমন বিশ্বব্যাংক আপনার বললো যে বাংলাদেশ 2 বছর আগে MDG 1 সহজ লক্ষ্যমাত্রা অর্জন করেছে, তখন কিন্তু এটা নিয়ে কোনো কথা হয় না। কিন্তু যখন আমরা বলি, সরকার যারা আছি, যে আমাদের এই সাফল্য হয়েছে, অর্থনীতি স্থিতিশীল, তখন বলে কি ওই নির্বাচনে আসছে দেখে বললেন কিনা। তো আমরা আবার ওইটাকে সবসময় নির্বাচনের সঙ্গে যুক্ত করে দেখতে ভালোবাসি। আপনি যেটা বললেন যে দাবি দেওয়াটা নির্বাচনকে সামনে রেখে রাজপথে আন্দোলন বা বিভিন্ন রকম বেড়ে যায়। ডক্টর মনসুরের কাছে আপনিও কি বিষয়টি একইভাবে দেখছেন নাকি, যে আসলে নির্বাচনে আসার কারণেই দাবি দেওয়া বেড়ে যায়, বা সরকারও চায় যে যাওয়ার আগে কিছু দিয়ে যেতে? না, এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে তো ভালনারেবিলিটি অফ দ্য গভর্নমেন্ট। ন্যাচারালি কোন সরকারই চায় না নির্বাচনের আগে কোন ধরনের বড় রকমের রাজনৈতিক সংঘাত বা শিক্ষকদের সাথে বা পুলিশ কর্মচারীদের সাথে কোন রকমের স্ট্রাইক, এই ধরনের কিছু যেন কোনো মতেই না হয়। এটা একেবারে ফরবিডেন অলমোস্ট। সেইটা কারণে একটা চাপও সৃষ্টি হয় তখন, যে দাবি যদি আমাকে আদায় করতেই হয়, এটাই হচ্ছে মোক্ষম সময়। তো এটা একটা কিন্তু আমাদের মানে পলিটিক্যাল ইকুয়েশন এটা আছে এবং বরাবরই হয়ে আসছে। কাজে আমরা দেখি প্রত্যেক 5 বছর ইলেকশনের আগে একটা চাপ বৃদ্ধি হয়। আমাদের শিক্ষকদেরকে অনেক ধরনের সুযোগ দেওয়া হয়েছে। আমাদের প্রাইমারি শিক্ষকরা এটাকে জাতীয়করণ করা হলো, প্রাইমারি সব এইগুলোকে যেগুলো প্রাইভেট ছিল। তারপরে আমাদের এখন আরো মানে গণহারে প্রমোশন দেওয়া হলো। তারপরে এখন
আর বেতন বৃদ্ধিটা তো অবশ্যই পিরিয়ডিক্যালি হওয়া উচিত। উচিত হলো যে সরকারের একটা নিয়মতান্ত্রিক ভাবে একটা সময় ডিক্লেয়ার করে দেওয়া যে প্রত্যেক 3 বছর পরে বা 5-4 বছর পরে এটা হবে। তাহলে কিন্তু এই এই আরবিট্রারিনেসটা যেটা এই খুশি করার টেন্ডেন্সি ইলেকশনের আগে নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেলা, এই টেন্ডেন্সিটা হয়তো থাকতো না। কিন্তু এখন যেহেতু কোনো ওই ধরনের কোনো শৃঙ্খলাবদ্ধ নাই জিনিসটা, আর ন্যাচারালি সরকার চাবে যেটা আমরা ইলেকশনের আগে একটু খুশি করে দিয়ে যদি কোনো এক্সট্রা বেনিফিট আসে ক্ষতি কি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি দেখি এটা ইন এনি কেস জেনারেল স্যালারি ইনক্রিজ তো দিতেই হতো। সেটা হয়তো গত বছর দিতে পারতো অথবা আগামী বছর দিতে পারতো, এবছর ফেলা হলো ওটা স্ট্র্যাটেজিক্যালি, এন্ড দ্যাট ইজ আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটা নিয়ে আমার কোনো ক্ষোভ নাই। যেটা বিষয়টা অনেক সময় হয় যেটা হচ্ছে ঢালাও ভাবে গ্রেড আপগ্রেডেশন করে ফেলা, যেটা ঢালাও ভাবে সেটাও করা হয়েছে আমরা। হ্যাঁ, জয়েন্ট সেক্রেটারির পজিশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির চাইতে বেশি সেকেন্ড গ্রেড থেকে মানে যেটা পিরামিড স্ট্রাকচার, যেটা প্রত্যেক অ্যাডমিনিস্ট্রেশনে একটা পিরামিড টাইপ স্ট্রাকচার থাকে। উপরের লেভেলে সেক্রেটারি সাহেব তো আর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সাথে একই সংখ্যক হইতে পারে না। কাজে এখানে এই স্ট্রাকচারটা রাখা অনেক সময় হয় না। যেটা পত্রিকা মারফত আমরা জানলাম যে জয়েন্ট সেক্রেটারির সংখ্যা নাকি সিনিয়র সহকারী চাইতে এখন বেশি হয়ে গেছে বাংলাদেশে। এটা তো একটা অচিন্তনীয় বিষয় যদি সত্যি হয়ে থাকে। তো এই ধরনের জিনিসটাকে পরিহার করাটাই ভালো বলে আমি মনে করি। যে যুগ্ম সচিবের সংখ্যা 1013 জন। মুয়াজ্জেম ভাই কিভাবে দেখছেন বিষয়গুলোকে, যে আসলে যেটা বলা হচ্ছে যে শামসুল আলম স্যার যেটা বললেন যে ভোটের ক্ষেত্রে এটা প্রভাব পড়ে, কিন্তু এই শেষে যে এসে এই বরাদ্দগুলো বা গ্রেডেশনের কথা যেটা বলা হলো যে পরবর্তী যে সরকার আসছে তাকে বাজেট তৈরি করতে যে বা তার উপর একটা চাপ পড়ে যায় কিনা এগুলো সামাল দিতে গিয়ে। এই সরকারের আসলে নির্বাচনের এই সময় প্রেক্ষিত দেখতে হলে বাজেটের সময় সরকার কিভাবে বাজেটটা প্রণয়ন করেছিল সেদিকে তাকালে অনেক কিছু আসলে পরিষ্কার হবে। কারণ এখনকার যা করা হচ্ছে সেটা আসলে অনেকটা বাজেটের আলোকেই হচ্ছে। এর ভিতরে যদি তাকান তাহলে দেখবেন যে এবছর সবচেয়ে বেশি যে খাতে ব্যয় হবে এবং যেটিতে প্রায় 150% রাইজ হয়েছে একবারে, পাবলিক সার্ভিস একবারে বৃদ্ধি পেয়েছে। এবং তার একটা বড় অংশ এই যে এখন যে সমস্ত আমরা দেখতে পাচ্ছি যে পে অ্যান্ড অ্যালাউন্সে যে একটা বড় বাড়ছে সেটি কিন্তু এখানে, এবং এখন তো তার সাথে রাজনীতির অংশটা আমরা কিছুটা ছিল আমরা বুঝতে পারি। হ্যাঁ, মানে সেটি, এবং সেটি কিন্তু এই সময় হচ্ছে। এক, 2 নম্বর হলো যদি এডিপির দিকে তাকান তাহলে কতগুলো প্রজেক্ট নেওয়া হয়েছে তার সেটি সংখ্যা দেখবেন, প্রজেক্ট অনেক বেড়ে গেছে। এবার প্রায় 1243টি প্রজেক্ট রয়েছে এবং নতুন প্রজেক্ট সেখানেও বেশি। এবং তার সাথে যেটি হয়েছে 660টি আনঅ্যাপ্রুভ প্রজেক্ট আবার এর সাথে জড়িত হয়েছে। এবং গতবারের যদি উদাহরণ ঠিক থাকে তাহলে আনঅ্যাপ্রুভ প্রজেক্ট থেকে যখন রিভাইজ বাজেট হবে তখন সেগুলো যুক্ত হওয়ার আশঙ্কা আছে এবং এর ভিতরে যুক্ত হবে। এবং তার ভিতরে যেটি গুরুত্বপূর্ণ এখানে এবছর বাজেটের সবচেয়ে বেশি সংখ্যক যে সমস্ত প্রকল্প বাস্তবায়ন হবে সেটি হচ্ছে যোগাযোগ খাতে। এবং যোগাযোগ খাতে মোট প্রকল্পের সংখ্যা 151টি এবং তার ভিতরে 1 লক্ষ টাকা করে বরাদ্দ রয়েছে এরকম প্রকল্পের সংখ্যা আছে 16টি এবং 1 কোটি টাকা পর্যন্ত বরাদ্দ রয়েছে এরকম প্রকল্পের সংখ্যা আছে 16টি। তা থেকে বোঝা যায় যে এই সমস্ত প্রকল্পগুলো হচ্ছে স্রেফ থোক বরাদ্দ আকারে একটা মিনিমাম একটা অ্যামাউন্ট দিয়ে হয়তো রাজনৈতিক কারণেই হয়তো এটি থাকবে। এমনকি আনঅ্যাপ্রুভ প্রজেক্ট যেগুলো রয়েছে তার ভিতরে একটা বড় সংখ্যার প্রজেক্ট কিন্তু হচ্ছে এবং যোগাযোগ মন্ত্রণালয়। ফলে যেটি হয়ে থাকে আসলে এটি কিন্তু শুধু বাংলাদেশ ফেনোমেনা না, এটা কিন্তু বিশ্বব্যাপী উন্নয়নশীল দেশগুলোতে সরকারের এটিকে বলে ইলেকশন বিজনেস সাইকেল যেটা বলে, এটা হয়। এবং সেটি এখানেও এই চর্চাটা আছে, সেটি হচ্ছে ভিজিবল প্রজেক্টগুলোকে সামনে নিয়ে আসা। অর্থাৎ সরকার দীর্ঘমেয়াদী অর্থনীতির বিচারে হয়তো প্রয়োজন আপনার স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, কিন্তু সেদিকে বিনিয়োগ করলে চোখে পড়ে না নির্বাচনের আগে। কিন্তু নির্বাচনের আগে চোখে পড়ে রাস্তাঘাট, নির্বাচনের আগে চোখে পড়ছে হচ্ছে প্রমোশন বা পে অ্যান্ড অ্যালাউন্স, সেইগুলো ভাতা বা রেশন, সেগুলোকে সরকার বেশি সামনে নিয়ে আসে। আমাদের এখানেও সেই জিনিসটি এখানে হয়েছে। তবে এবার যেটি হচ্ছে যেটা হচ্ছে পে অ্যান্ড অ্যালাউন্সের মতো প্রজেক্টগুলোতে এই ধরনের বরাদ্দের ফলে যেটি হবে সেটি হলো এর একটি মূল্যস্ফীতিজনিত একটি চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা জানি না যে এখন পুরোটা বাস্তবায়ন কিভাবে হবে না হবে, সেই জিনিসগুলো কিন্তু সামনে আসবে। তো দেখবার বিষয় যে সামনের দিনগুলোতে সরকার এই বিষয়গুলো কিভাবে বাস্তবায়ন করেন সেই জিনিসটি। আমরা নির্বাচনকে সামনে রেখে আমরা দেখি যে সামাজিক বেষ্টনী যেটা আমরা বলি সেই জায়গাও কিন্তু বরাদ্দ ছাড় বা গ্রাম পর্যায়ে কাবি খায়, এগুলো তো বরাদ্দগুলো বেশি হয়। এবং যেখানে মুয়াজ্জেম ভাই বলছিলেন যে 1 কোটি টাকা এবং 1 লাখ টাকার যে প্রকল্প সেগুলোও কিন্তু বেড়ে যায়, সেটার কি প্রভাব পড়ে না? না, প্রভাব পড়বে। প্রভাব কিভাবে পড়বে আসলে ওই আমরা বলি সবকিছুকে আমরা চেষ্টা করি যেন মিলিয়ে দেখানো যায় কিনা। একটি কথা আমি এই মুয়াজ্জেম সাহেবের সঙ্গে একটু দ্বিমত করব,
যে আনঅ্যাপ্রুভ প্রজেক্ট অ্যাপ্রুভ হয়ে গেল কিছু টাকা দিয়ে। আপনার প্রজেক্টের কয়েকটা স্তর থাকে, একটা হলো বরাদ্দ সহ যেটাকে আমরা সাদা পাতায় রাখি, আর একটা হলো বরাদ্দবিহীন টাকা পেলে ওটাকে অ্যাপ্রুভ করবে, সবুজ পাতায় প্রকল্প ওইভাবে বলি। আর প্রকল্পের সংখ্যা অসংখ্য বেড়ে গেছে, কথা মোটেই সত্য নয়। 1150 থেকে 1200 হয়েছে, তো এক বছরে একটু বাড়তিতে পারে, আর সামনের বছর আরেকটু বাড়বে, সেটা নির্বাচন না হলেও আরেক সরকার সেটা বাড়াবে। কাজে এটা আমি মনে করি গতানুগতিক এভাবেই এটা চলবে। তো আরেকটা হলো সব সিদ্ধান্তই একেবারে রাজনৈতিক তাও নয়, সমাজের কল্যাণকর সিদ্ধান্ত কিন্তু আছে। যে 26,000 প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করা হলো, এটা তো আমি চমৎকার সিদ্ধান্ত মনে করি, হোক না সামনে নির্বাচন আর না হোক। কারণ আমাদের দেশে আমরা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় বলেছি সকলেই প্রাইমারি স্কুলে যেতে হবে, ক্লাস 5 পর্যন্ত শেষ করতে হবে। তো সেক্ষেত্রে এই 26,000 জাতীয়করণে কিন্তু এই শিক্ষার নিম্ন স্তরে প্রচন্ড একটা প্রভাব পড়বে গ্রামাঞ্চলে এই স্কুলকরণটা। কাজে এটি তো একটি যথাযথ এবং সঠিক সিদ্ধান্ত। যদি নির্বাচনগুলো হয়েও থাকে এটি কিন্তু একটি কল্যাণকর সিদ্ধান্ত। আর সব সিদ্ধান্তই রাজনীতিকে দেখানোর জন্য রাস্তাঘাট ব্রিজ হতে পারে। এই জাতীয়করণটা কিন্তু আমি মনে করি এটা জাতির প্রয়োজন ছিল। আরেকটি কথা আমি বলতে চাই, যে কথাটা আমরা বলি রাজনৈতিক বিবেচনা নেওয়া হয়েছে, রাজনৈতিক বিবেচনা প্রকল্প আনে কারা? আনে নির্বাচিত প্রতিনিধিরা। তো নির্বাচিত প্রতিনিধিরা মন্ত্রণালয়ের মাধ্যমে আনবে, সেটা যেই সরকারই থাকুক, নির্বাচিত প্রতিনিধি কিন্তু সেটা আনবেন। তাদেরই দায়িত্ব তার এলাকায় কি চাহিদা, কোন বৃষ্টি হবে, কোন রাস্তা হবে, কোন রাস্তা হবে না, স্কুলটি হবে কি হবে না। তো সেই বিষয়গুলি তাদের মাধ্যমে আসলেই কিন্তু সে রাজনৈতিক হয়ে যায়, আমরা বলতেও পারি, কিন্তু আসবে আবার তাদের মাধ্যমে। আমি আমলা গিয়ে সে প্রযুক্ত আনতে চাইবো না, আনা সঠিকও নয়। কাজেই আমরাও চূড়ান্তকরণ এটাকে রাজনৈতিকভাবে দেখতেও যেন পছন্দ করি বা বলতেও যেন পছন্দ করি, অনেকটা এরকম আছে না। কিন্তু এই যে আপনি যেটা বললেন যে এরাই আনবে, জনপ্রতিনিধিরা আনছে, কিন্তু আমরা আমি জানি না, আমাদের অভিজ্ঞতা যেটা হচ্ছে যে এই শেষ মুহূর্তে যে প্রকল্পগুলো আনা হয় সেটা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ভিত্তিপ্রস্তরে সীমাবদ্ধ থাকে, পরবর্তীতে এই প্রকল্পগুলি আমরা অসমাপ্তই দেখি, যে কালভার্টটি হয়েছে, দুই পাশে অ্যাপ্রোচ রোড বা রাস্তাটি হয়নি। আজকে যেমন খবর কাগজে পড়ছিলাম যে ভারতের এক অঙ্গরাজ্যে এক মন্ত্রী বিশ্ব রেকর্ড করেছেন, উনি নাকি একদিনে 8 ঘন্টায় 2000 ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এটা সত্যি মিথ্যা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়, কিন্তু যাই হোক কিছুটা তো বটে। 2000 না করলেও হয়তো 200 বা 500 তো করেছেন একই দিনে, কিন্তু এটা নতুন কিছু না। এটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে, বিশেষ করে আমাদের সাউথ এশিয়াতে এটা খুব প্রচলিত একটা জিনিস। আমার